वतन वतन मेरे आबाद रहे तू। ऐ वतन वतन मेरे आबाद रहे तू। मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। ऐ वतन मेरे वतन। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারফেক্ট স্টাডি। তো আজকের হচ্ছে আমরা ইন্ডিয়ান ইকোনমিক্সের হচ্ছে নেক্সট পার্ট, অর্থাৎ হচ্ছে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ফাইন্যান্স মার্কেট। তো এটা সম্পর্কে আলোচনা করব। তো এটা সম্পর্কে আলোচনা করার আগে তো সমস্ত পাঠকদের উদ্দেশ্যে বলতে পারি যে যে সমস্ত ভিডিও আমরা হচ্ছে এই চ্যানেলে আপলোড করেছি, তো প্রত্যেকটা ভিডিওর হচ্ছে পিডিএফ ফরম্যাট আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য। তো ভিডিওটা দেখার পর যখন রিভিশন করবে তখন তোমাদের কাছে পিডিএফ ফরম্যাটটা থাকলে খুব ভালো হয়। তো এই কথাটা ভেবে আমরা সেই পিডিএফগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্ক থেকে তোমরা হচ্ছে পিডিএফগুলো ডাউনলোড করতে পারো। তো চলো যাক, শুরু করা যাক। তো দেখো, ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমাদের হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো এই মানি মার্কেটে আমার হচ্ছে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আমাদের অর্গানাইজ সেক্টর আর একটা হচ্ছে আমাদের আনঅর্গানাইজ সেক্টর। তো ফার্স্ট আমরা হচ্ছে অর্গানাইজ সেক্টরের মধ্যে যে যে কম্পোনেন্টগুলো রয়েছে সেইগুলো পড়বো। তো ফার্স্ট আগে যে আমাদের জানতে হবে যে অর্গানাইজড আর আনঅর্গানাইজ সেক্টরটা কী। অর্গানাইজ সেক্টর যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের নিজের সেক্টর বা গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড বা আরবিআই দ্বারা সার্টিফাইড বা সেবি দ্বারা সার্টিফাইড, মানে সংস্থাগুলোকে, ইনস্টিটিউশনগুলোকেই হচ্ছে অর্গানাইজ সেক্টর বলা হয়। তো এই অর্গানাইজ সেক্টরগুলো মানে যে প্রসেসে, যে ওয়েতে হচ্ছে আমাদের মানে মানি হচ্ছে আমাদের সাপ্লাই হচ্ছে মার্কেটে করে থাকে, তো তার যে কম্পোনেন্টগুলো হলো সেইগুলো হচ্ছে আমাদের টি বিলস অর্থাৎ হচ্ছে আমাদের ট্রেজারি বিল, তারপর হচ্ছে কল মানি, তারপর হচ্ছে গভর্নমেন্ট অফ ডিপোজিট, তারপর হচ্ছে কমার্শিয়াল বিলস, কমার্শিয়াল পেপারস, আর হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট বিল। তো এই অর্গানাইজ সেক্টরগুলো এই হচ্ছে কম্পোনেন্টগুলো রয়েছে। তো এবার আমরা প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস হচ্ছে আমরা এবার জানবো। তো ফার্স্ট আসছে আমাদের ট্রেজারি বিল অর্থাৎ হচ্ছে টি বিলস। তো টি বিলস জিনিসটা কি? তো টি বিলসটা দেখো, আমাদের যেটা হচ্ছে টি বিলস আর ইস্যুড অনলি বাই এ হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। অর্থাৎ টি বিলস দেখো, আমাদের একটা ফরম্যাট তোমাদের দিয়ে দিয়েছি এখানে টি বিলস। তো এই টি বিলসটা তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখবে যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ইস্যু করে। অর্থাৎ কেন ইস্যু করে, ফার্স্ট কোশ্চেনটা এটা আসতে পারে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বিল কেন ইস্যু করে। তো সার্টেন টাইমে কিছু সময়ের জন্য হয়তো গভর্নমেন্টের টাকার দরকার, তার হাতে টাকা শর্ট হয়ে গেছে, তখন গভর্নমেন্ট কী করবে, এই রকম হচ্ছে সিকিউরিটি হচ্ছে ইস্যু করে সেটা কী করবে, মার্কেটে বেচবে। মার্কেটে বেচে তার বিনিময়ে কী হচ্ছে, কাস্টমারের কাছ থেকে পয়সা হচ্ছে নিয়ে তার ফান্ডিংটা হচ্ছে করবে। তো এটাই হচ্ছে ট্রেজারি বিলসের হচ্ছে মেন ওয়ে। এবার এই টি বিলসটা ইস্যু করে হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট এটা হচ্ছে যে প্রসেসটা, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট আর মার্কেটে এসে বেচবে না, তো এটা হচ্ছে বেচে হচ্ছে আমাদের আরবিআই। তো এটা কিভাবে বেচে, কিভাবে কি হয়, তো ফুল ডিটেলস আমরা আলোচনা করব। তো দেখো এইখানটায় দ্য আরবিআই কন্ডাক্ট, এখানটায় তো হচ্ছে এখানটা দেওয়া আছে, দেখো আরবিআই কন্ডাক্ট দ্য অ্যাকশন ইউজুয়ালি এভরি ওয়েডনেসডে টু ইস্যু হচ্ছে টি বিলস। অর্থাৎ আরবিআই হচ্ছে আমাদের এই টি বিলের যে অকশনটা সেটা হচ্ছে কন্ডাক্ট করে, কখন, প্রত্যেক হচ্ছে ওয়েডনেসডেতে সেটা হচ্ছে কন্ডাক্ট করে থাকে। তো এটা হচ্ছে কিভাবে করে থাকে, মানে সাপোজ যদি কোনো কাস্টমার সে ট্রেজারি বিল কিনবে, তো সে কার কাছে যাবে, তাকে যেতে গেলে হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাঙ্কের যে ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটে হচ্ছে প্রত্যেক ওয়েডনেসডেতে আমাদের এই ট্রেজারি বিলটা হচ্ছে সেল করা হয়। তো সেখানটায় গিয়ে একজন হচ্ছে কাস্টমার বা কোনো হচ্ছে তোমার কোম্পানিজ, কোনো হচ্ছে কর্পোরেশন, কোনো ইনস্টিটিউশনাল এই ট্রেজারি বিল হচ্ছে কিনতে পারে। তো এই ট্রেজারি বিলস আমাদের ম্যাচুরিটি যে পিরিয়ডটা সেটা কেমন হয়, 91 ডেসে ম্যাচুরিটি হয়, 182 ডেসে হয়, 364 ডেসে হয়। তো এই রকম ডেতে হচ্ছে হয়ে থাকে। আর এই ট্রেজারি বিলের যে মিনিমাম অ্যামাউন্টটা সেটা হচ্ছে আমাদের 25,000,
আর মাল্টিপ্লাই অফ হচ্ছে 25,000, অর্থাৎ 25,000-এর মাল্টিপ্লিকেশান হয়ে হবে হয়েছে 50,000, 75,000, এইভাবে কন্টিনিউ হতে থাকবে। এবারে আসছে যে এই ট্রেজারি বিলটা আমরা কিন্তু এটাকে হচ্ছে জিরো কুপন সিস্টেম বলা হয়, অর্থাৎ এইখানটায় তোমার মানে ফেস ভ্যালুতে তুমি হচ্ছে মূল্যটা পাবে। এবার এই জিরো কুপন সিস্টেম, ফেস ভ্যালু, এই জিনিসটা কি? সাপোজ এই ট্রেজারি বিলটা তুমি হচ্ছে আরবিআইয়ের ওয়েবসাইট থেকে তুমি ওয়েডনেসডেতে কিনেছো, তার মূল্য হচ্ছে 25,000 টাকা, বাট অ্যাট দ্যাট টাইম হচ্ছে সেই আরবিআই তোমাকে এটা কিছুটা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে তুমি 24,000 টাকায় কিনলে। এটা তো প্রত্যেকের ক্ষেত্রে এই ডিসকাউন্টটা হচ্ছে দেওয়া থাকবে। তো 24,000 টাকায় কিনলে, এটা তোমার হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড যেটা, সেটা হচ্ছে আমাদের ধরে নাও এটা হচ্ছে আমাদের ম্যাচুরিটি পিরিয়ড, সেটা ধরে নাও হচ্ছে 91 ডেজ, অর্থাৎ 91 ডেজের পরে তুমি হচ্ছে কত, এটা হচ্ছে 25,000 টাকা পাবে, কারণ তোমার বিলের ওপর 25,000 টাকা লেখা রয়েছে। তো সেক্ষেত্রে তুমি যে ডিসকাউন্ট দিয়ে তুমি 24,000 টাকায় কিনছো সেটা তোমার লেখা নেই। 24,000 টাকায় কিনছো, 91 ডেজে যখন তুমি এটা রিজার্ভ ব্যাঙ্কে সাবমিট করবে তখন তুমি ফেস ভ্যালু, অর্থাৎ যে মূল্যটা ট্রেজারি বিলে লেখা রয়েছে অর্থাৎ 25,000, তুমি সেই 25,000 টাকাটাই পাবে, অর্থাৎ 91 দিনের ব্যবধানে তুমি 10,000 টাকা হচ্ছে 1,000 টাকা হচ্ছে লাভ করছো। এরপরে নেক্সট হচ্ছে আমরা ট্রেজারি বিল সম্পর্কে আসবো। তো ট্রেজারি বিলের পরে এসছে কল মানি। তো কল মানি জিনিসটা কি? দেখো, কল শব্দের অর্থ মানে কল মানে কাউকে তুমি ডাকছো বা কাউকে তুমি মানে হঠাৎ তুমি কল করলো, অর্থাৎ হঠাৎ বেসিস, সাডেনলি বেসিস এটা হবে। তো সাডেনলি বেসিসে মানে হচ্ছে তোমার যে ব্যাংকগুলো রয়েছে তাদের হচ্ছে টাকা কমে গেছে, তো তখন তারা কি করবে? তো সেটাই এখানে বলছে, দেখো, দ্য কল মানি ইজ মানি লোনড বাই এ ব্যাঙ্ক দ্যাট মাস্ট বি রিপেড অন হচ্ছে ডিম্যান্ড। এটা বোঝার আগে তোমার একটা ছবি দেখায়, তাহলে সেই ছবিটা দেখলে তোমার ভালোভাবে ক্লিয়ার হবে। এটা দেখো, তো এটা হচ্ছে আমাদের একটা কমার্শিয়াল ব্যাঙ্ক। তো এই কমার্শিয়াল ব্যাঙ্কের হচ্ছে টাকা দরকার, তো তখন কি করবে? সে অবভিয়াসলি আরবিআইয়ের কাছে যাবে। তাহলে এই আরবিআইয়ের কাছে যাওয়ার পরে সে হচ্ছে টাকা নিয়ে তার হচ্ছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেটাবে, যে এই প্রসেসটাকে বলা হয় কল মানি। এবার হচ্ছে কল মানি জিনিসটা কি? দ্য ডিউরেশন অফ কল মানি লোন ইজ 1 ডে, অর্থাৎ এটা হচ্ছে ওভারনাইট বেসিসে হয়, অর্থাৎ এটা হচ্ছে একদম শর্ট পিরিয়ড, যেটা হচ্ছে 1 ডেজ বেসিসে। এবার এই কল মানি কেন প্রয়োজন? যে শুধু কমার্শিয়াল ব্যাংকের সাডেনলি টাকার প্রয়োজন হতে পারে কি? হতে পারে। কখন পারে? যখন কি হচ্ছে ওর মানে ব্যাংকের মানে সাপোজ এই ব্যাংকে অনেকজন হচ্ছে টাইম ডিপোজিট করে রেখেছিল 5 বছর বা 3 বছর এই রকমের জন্য। তো এই রকম কাস্টমার হঠাৎ করে ব্যাংকে এসে তারা বললো আমাদের 5 বছর না, আমাদের এখনই ইমিডিয়েটলি টাকা দরকার, তো তোমরা যা পেনাল্টি করবে করো, আমাদের ওই ম্যাচুরিটিটা এখনই আমাদের টাকাটা দিতে হবে। তো এই পারপাসে কী করতে হবে? গভর্নমেন্ট লায়াল টু পে দিস মানি টু কাস্টমার। তো দ্যাটস ওয়াই কী হবে, এই পজিশানে তখন হচ্ছে আমাদের গভর্নমেন্টের টাকা হচ্ছে শর্ট হয়ে যাবে। তো এটাকেই বলা হচ্ছে টু বিল্ড অ্যাসেট লায়াবিলিটি হচ্ছে মিসম্যাচ, অর্থাৎ আমাদের ব্যাংকে যে টাকার পরিমাণটা রাখতে হয় সেটা হচ্ছে আমাদের মিসম্যাচ হয়ে যাবে। এরপর সেকেন্ড ইস্যু আসছে সেটা হচ্ছে কমপ্লাই উইথ দ্য স্ট্যাটিউটারি সিআরআর অ্যান্ড হচ্ছে এসআরআর রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকের কী হয়, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডেলি বেসিসে সেটা সিআরআর ফরম্যাটে আর এসআরআর ফরম্যাটে কী হয়, রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হয়। এবার সাডেনলি আমার হচ্ছে সেই টাকাটা আমি জমা রাখতে পারলাম না, আমার শর্ট পড়ে গেছে, কিন্তু সেই টাকাটা তোমাকে মাস্ট রিজার্ভ ব্যাংকে রাখতেই হবে, নাহলে তোমাকে পেনাল্টি করবে। তো সেই জন্য তোমাকে টাকা কী করতে হবে? ধার নিতে হবে, টাকা শর্ট পড়তেই পারে সিআরআর ম্যানেজ করার জন্য। তো এই কারণেও হচ্ছে তোমার টাকার হচ্ছে মিসম্যাচ হতে পারে। এবারে ইন দ্যাট টাইম এই কল মানির ইউজটা ঠিক সেইভাবে হয় না, কারণ কি হয়, এই কল মানির ক্ষেত্রে আমার যে টাকাটা হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআই থেকে ধার নেয় তার ইন্টারেস্ট রেটটা কি হচ্ছে অনেক হাই হয়। তো সেই জন্যে এখন কমার্শিয়াল মার্কেটটা এই কল মানি থিংটা এখন ইউজ করে না, তারা ম্যাক্সিমাম হচ্ছে এই রেপো রেটের সাহায্যে রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে এটা হচ্ছে পূরণ করে নেয়। এরপর নেক্সট টপিক্সে আসবো, যেটা টাইপস অফ মানি, কত রকম মানি হয়।
সেটা তিনটে টাইপস হয়, একটা হচ্ছে কল মানি, নোটিশ মানি, টার্ম মানি। তো কল মানির যেটা ম্যাচুরিটি সেটা হচ্ছে ওভারনাইট বেসিস অর্থাৎ 1 ডে, আর নোটিশ মানির ক্ষেত্রে সেটা হয় 2 to 14 ডেজ, আর টার্ম মানির ক্ষেত্রে সেটা হচ্ছে 15 ডেজ অ্যান্ড মোর, এবং তারও বেশি হতে পারে। এরপর আসবো আমরা হচ্ছে সার্টিফিকেট অফ হচ্ছে ডিপোজিট। তো নেক্সট টপিকে হচ্ছে আমরা আসি, সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট। তো সার্টিফিকেট অফ ডিপোজিট এই জিনিসটা কি? তো এই কথাটার মধ্যে দেখো, লেখাটার মধ্যে সার্টিফিকেট অফ ডিপোজিট অর্থাৎ সার্টিফিকেট কে তোমাকে দিতে পারে, ইস্যু করতে পারে, একমাত্র হচ্ছে যে কোনো কমার্শিয়াল ব্যাংক ইস্যু করতে পারে। তো কমার্শিয়াল ব্যাংকের যখন টাকার প্রয়োজন তখন তারা কি হয়, তাদের ব্যাংকের নামে, যখন একটা তোমাদের পাশে ছবি দিয়েছি, এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার হচ্ছে একটা সার্টিফিকেট অফ ডিপোজিট। তো এই ফরম্যাটে কি হচ্ছে, তারা সার্টিফিকেট ইস্যু করে কি হচ্ছে কাস্টমারকে, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস হতে পারে, যে কোনো কমার্শিয়াল ইনস্টিটিউশন হতে পারে, তাদেরকে কি হচ্ছে বেচে কি করে, তাদের যে টাকার প্রয়োজন সেটা হচ্ছে মার্কেট থেকে তুলে নেয়। তো এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট। এবার এই সার্টিফিকেট অফ ডিপোজিটটা ফার্স্ট কি, তো সেটা বলছে দ্য সার্টিফিকেট অফ ডিপোজিট ইজ এ সেভিং সার্টিফিকেট উইথ এ ফিক্সড ম্যাচুরিটি। অর্থাৎ এই সার্টিফিকেট অফ ডিপোজিটটা একটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের মতন, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী ওটা হচ্ছে ফিক্সড থাকবে, এবং ওই টাইমের পর তুমি হচ্ছে ওই টাকাটা ম্যাচুরিটি হয়ে গেলে তুমি টাকাটা হচ্ছে রিটার্ন পাবে, তার আগে কিন্তু তুমি পাবে না। তারপরে নেক্সট হচ্ছে কি, সমস্তই ব্যাংকই হচ্ছে আমার সার্টিফিকেট অফ যেটা ডিপোজিট ইস্যু করতে পারবে, সেটা হচ্ছে কারা করতে পারবে, তো তারা হচ্ছে করতে পারে, সেটা হচ্ছে অল শিডিউল কমার্শিয়াল ব্যাংক। অর্থাৎ আমাদের যে 1995 আরবিআই অ্যাক্ট অনুসারে যে কমার্শিয়াল অ্যাক্ট হয়েছিল, সেই অনুসারে যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলো মানে অনুমোদিত প্রাপ্ত, তারাই হচ্ছে এই সার্টিফিকেট অফ ডিপোজিটটা ইস্যু করতে পারবে, এক্সক্লুডিং রিজিওনাল রুরাল ব্যাংকস অ্যান্ড লোকাল এরিয়া ব্যাংক। কিন্তু তার মধ্যে আরআরবি আর লোকাল এরিয়া ব্যাংকটা কিন্তু ইনক্লুড নয়। আর কারা করতে পারবে, সিলেক্ট অফ অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রয়েছে তারা করতে পারবে যারা আরবিআই দ্বারা পারমিটেড। ক্লিয়ার? এরপরে সার্টিফিকেট অফ ডিপোজিটের ক্ষেত্রে কি কিছু রয়েছে, যে সার্টিফিকেট অফ ডিপোজিট হচ্ছে কারা কিনতে পারবে, তো কিনতে পারবে ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যে কেউ কোনো লোক পার্সনই কিনতে পারে, কোনো কোম্পানি কিনতে পারে, ট্রাস্ট কিনতে পারে, কর্পোরেশন কিনতে পারে, ফান্ডস কিনতে পারে। ইভেন কি বলছে, যারা এনআরআই রয়েছে অর্থাৎ বিদেশে যারা রয়েছে তারাও এই সার্টিফিকেট অফ ডিপোজিট কিনতে পারে। এর হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট কত, এর মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ। এটা মাল্টিপ্লিকেশান হয়ে আমার হচ্ছে কন্টিনিউ হতে থাকবে, সেটা 2 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম। ম্যাচুরিটি পিরিয়ডটা কি 7 days to হচ্ছে 1 year, অর্থাৎ এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের জন্য, এটা ম্যাচুরিটি হচ্ছে 7 days থেকে 1 বছর মধ্যে। আর যে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে যেটা আরবিআই দ্বারা অনুমোদিত, তো সেইগুলো হচ্ছে আমার মানে 3 বছরের হচ্ছে কম সময়, বা 3 বছরের মধ্যে হচ্ছে আমার ম্যাচুরিটি পিরিয়ডটা হতে হবে। এরপর আসবো আমাদের হচ্ছে কমার্শিয়াল বিল। তো কমার্শিয়াল বিল এই জিনিসটা কি, তো দেখো আগে সবকটা জিনিস কি হচ্ছে নামের সাথে জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করো, তাহলে কি হবে জিনিসটা মানে কনফিউজড হবে না। কমার্শিয়াল মানে কি, আমরা বলি কমার্শিয়াল মানে লেনদেন হচ্ছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য হচ্ছে কমার্শিয়াল বিলটা ম্যাক্সিমাম হচ্ছে ইস্যু করা হয়। অর্থাৎ সাপোজ তোমার কোনো কোম্পানি আছে, তুমি র মেটেরিয়ালগুলো কী হচ্ছে কোনো বিদেশ থেকে, অর্থাৎ হয়তো তুমি চায়না থেকে কেনো, তো এবার চায়নার কোম্পানির যে কোম্পানির কাছ থেকে কিনো, সেই কোম্পানির সাথে তোমার কোম্পানির কী হচ্ছে একটা কমার্শিয়াল বিলটা হচ্ছে ইস্যু হবে। তো এটাই একটা কমার্শিয়াল বিল, এরম দেখো দিয়েছি ছবি। তো এই কমার্শিয়াল বিলে হচ্ছে এরম দেওয়া আছে যে আই অ্যাম লায়াল টু পে টু দিস হচ্ছে কোম্পানি উইদিন এত ডেজ, তো এত ডেজের মধ্যে হচ্ছে আমি এই টাকাটা পেমেন্ট করবো, তো সেক্ষেত্রে তুমি এটা আমাকে দিয়ে দাও বা র ম্যাটেরিয়ালটা দাও। তো এইভাবে কমার্শিয়াল বিল ইস্যুটা হয়। তো এটাই হচ্ছে ফার্স্ট আমাদের দেখো বলছে যে দ্য কমার্শিয়াল বিল অ্যারাইজ আউট এ জেনুইন ট্রেড ট্রানজ্যাকশান, অর্থাৎ এই মানে এক দেশ থেকে অপর দেশের যে ট্রেড ট্রানজ্যাকশানটা হয় সেখানেই কমার্শিয়াল বিলটা হচ্ছে ইস্যু হয়। আর এ বিল এক্সচেঞ্জ ইজ অ্যান ইম্পর্টেন্ট কমার্শিয়াল বিল হুইচ ইজ ডন বাই দ্য সেলার টু
টু বায়ার, মানে এটা হচ্ছে সেলার যে সেল করছে এবং যে কিনছে তার মধ্যেই হচ্ছে এই কমার্শিয়াল বিলটা সাধারণত ইস্যু হয়ে থাকে। এরপর আসবো কমার্শিয়াল পেপার। তাহলে দেখো দুটো জিনিস কিন্তু খুব কনফিউজড হয়ে যায় যে কমার্শিয়াল বিল আর পেপার কোনটা গোলায়। তো এবারে একটা শুধু আমি তোমাদের বলে দিই যে বিল, তুমি যখন একটা জিনিস কিনছো তাহলেই তুমি হচ্ছে তোমাকে বিল করে দেবে, যে হ্যাঁ আমাকে বিল করে দেবে, এত টাকার জিনিস কিনেছে। তাহলে কমার্শিয়াল বিলের জন্য কেনা বেচার জিনিসটা হবে, কিন্তু কমার্শিয়াল পেপারের জন্য কেনা বেচার জিনিসটা হবে না, অর্থাৎ ট্রেড ট্রানজ্যাকশান এখানে হবে না। কমার্শিয়াল পেপারটা কি? তো কমার্শিয়াল পেপারটা সিম্পল, এটাও হচ্ছে একটা প্রাইভেট সংস্থা। তো প্রাইভেট বলতে এখানটায় কি, ধরে নাও প্রাইভেট যে বড় বড় আমাদের কোম্পানি রয়েছে, টাটা হতে পারে, রিলায়েন্স হতে পারে, আমাদের মাইক্রোসফট, যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, তাদের সার্টেন টাইমের জন্য টাকা দরকার। তখন তারা কি করবে, তাদের কোম্পানি নামে কি হচ্ছে একটা হচ্ছে কমার্শিয়াল পেপার হচ্ছে ইস্যু করবে, এবং সেই পেপারের ওপর কি হচ্ছে একটা মূল্য লেখা থাকবে। এবার সেই পেপারটা কি হচ্ছে ওরা মার্কেটে গিয়ে বেচবে বা তাদের সাইট থেকে বেচবে। তো সেই পেপারগুলো হচ্ছে কিনে যারা মানে বেচে তারা মার্কেট থেকে তাদের যে টাকাটা দরকার সেই টাকাটা তুলে নেবে। এটাই হচ্ছে কমার্শিয়াল পেপারের জিনিস। তো সেটাই হচ্ছে বলছে, দেখো দ্য কমার্শিয়াল পেপার ইজ অ্যান আনসিকিউরড। এটা কেন আনসিকিউরড? কারণ এটা যেহেতু প্রাইভেট কোম্পানি ইস্যু করছে, তো সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানি নাও দিতে পারে, তো এই জন্য এটাকে আনসিকিউর বলা হচ্ছে। অ্যান্ড তো সেই ক্ষেত্রে তোমাকে যখন এখানে তুমি ইনভেস্ট করছো তখন তোমাকে বুঝে শুনে করতে হবে যে আমি অনেক কোম্পানি রয়েছে, তো আমি ভালো কোম্পানিতে করব, তার আমার টার্নওভার কেমন রয়েছে, তার মানে পুরো ওভারভিউটা দেখেই হচ্ছে এখানে ইনভেস্টকে করতে হবে, এটা হচ্ছে তোমার রিস্ক। তারপরে কি হচ্ছে, শর্ট টার্ম ডিবেট ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই এ কর্পোরেশন ফর মিটিং শর্ট টার্ম হচ্ছে লায়াবিলিটিস। তো এটা শর্ট টার্ম বেসিসে হচ্ছে এটা হচ্ছে ইস্যু করা হয়। এবার হচ্ছে হু ক্যান ইস্যু হচ্ছে কমার্শিয়াল পেপার। তো সব কোম্পানি কি হচ্ছে আমার মানে কারা হচ্ছে এটা কমার্শিয়াল পেপারটা ইস্যু করতে পারবে, তো সেটা করতে পারবে আমাদের কর্পোরেটস, যে প্রাইমারি ডিলার্স, অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর এলিজিবল টু হচ্ছে সিপি। এর হচ্ছে ম্যাচুরিটিটা কতদিনের জন্য, এর ম্যাচুরিটিটা সাধারণত হয় 7 days টু হচ্ছে 1 year। তো এইগুলো সব যেহেতু হচ্ছে লং টার্ম মানে শর্ট টার্ম বেসিস, তো শর্ট টার্ম বেসিসের ক্ষেত্রে ম্যাক্সিমামই সব জানবে যে 1 বছরের মধ্যে, 1 বছরের ওপর হচ্ছে কোনো ম্যাচুরিটি পিরিয়ড হবে না। এরপরে আসছে, দেখো আমি একটা ছবি দিয়ে দিয়েছি কমার্শিয়াল পেপার, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি, তাদের কমার্শিয়াল বিল এটাই হচ্ছে এরা কী করবে, মার্কেটে এটা বেচবে। এরপর আসছে যে কমার্শিয়াল পেপারটা কারা কিনতে পারে, তো যে কোনো ইন্ডিভিজুয়ালি কিনতে পারে, কোনো ব্যাংকিং কোম্পানি কিনতে পারে, এছাড়া আদার যে কর্পোরেট বডিজ তারা কিনতে পারে, এছাড়া যে এনআরআইরও রয়েছে তারাও হচ্ছে কিনতে পারে। এরপর বলছে কমার্শিয়াল পেপারে ওয়েদার অল কর্পোরেটস উড অটোমেটিক্যালি বি এলিজিবল টু ইস্যু সিপি, মানে কি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সব কোম্পানিকেই কমার্শিয়াল বিল কি ইস্যু করতে পারবে, এটা অবভিয়াসলি কি করতে পারবে, অ্যান্সার ইজ নো, কারণ করতে পারবে না। কারা করতে পারবে, এখানে 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য ট্যাঞ্জিবল নেট ওয়ার্থ অফ দ্য কোম্পানি অ্যাজ পার দ্য লেটেস্ট অডিট ব্যালেন্স শিট ইজ নট লেস দ্যান Rs 4 crore। অর্থাৎ যে সমস্ত কোম্পানির মানে টার্নওভার যেন 4 কোটি কম না হয়, তাহলে সেই সব কোম্পানি যাদের 4 কোটি কম তারা কিন্তু ইস্যু করতে পারবে না, তাহলে অবভিয়াসলি মোর দ্যান 4 crore হতে হবে ব্যালেন্স শিট। 2 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য কোম্পানি হ্যাজ বিন স্যাংশন ওয়ার্কিং ক্যাপিটাল লিমিট বাই ব্যাঙ্ক অফ অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। অর্থাৎ তাদের যে ওয়ার্কিং ক্যাপিটালটা সেটা হচ্ছে কোনো মানে আমাদের যে ইন্ডিয়ান যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেটা দ্বারা সার্টিফাইড হতে হবে। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি, অর্থাৎ তাদের ডেলি বেসিসে যে টার্ন ওভারটা হয় সেটার হিসেব কিন্তু আমাদের অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রাখে। তো যার টার্ন ওভার খুব ভালো হবে তখনই কী করবে, অল ইন্ডিয়া যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তখন ওকে সার্টিফাইড করবে। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, দ্য বড়োয়ার অ্যাকাউন্ট অফ দ্য কোম্পানি ইজ ক্লাসিফাইড অ্যাজ স্ট্যান্ডার্ড অ্যাসেট বাই দ্য হচ্ছে ফাইন্যান্সিং ব্যাঙ্ক। অর্থাৎ তুমি ব্যবসা করছো,
তুমি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছো, তো সেক্ষেত্রে তোমার ব্যাংকের যে লোনটা নিয়েছে সেটা হচ্ছে এনপিএ হয়ে গেছে, অর্থাৎ তুমি ঠিকঠাক টাকা দিচ্ছ না। তো এই রকম কোম্পানিতে কি তুমি ইনভেস্ট করবে? তো সেক্ষেত্রে তখন তোমাকে দেখতে হবে যে ওই কোম্পানির হচ্ছে ব্যাংকে যেন এনপিএ না থাকে। এরপর লাস্ট টপিকে আমরা আসবো ক্যাশ ম্যানেজমেন্ট বিল। তো ক্যাশ ম্যানেজমেন্ট বিলটা কি? তো এটাকে দেখো সংজ্ঞার মধ্যে আছে ক্যাশটাকে ম্যানেজমেন্ট করতে হবে। তো ক্যাশটাকে ম্যানেজমেন্ট কে করবে? একমাত্র হচ্ছে গভর্নমেন্ট। এইখানটায় সিম্পল এখানে ছবিটা শুধু মনে রাখো যে মোদি সরকার আরবিআইয়ের কাছে যাচ্ছে। তো মোদি সরকার আরবিআইয়ের কাছে কখন যাবে? যখন মোদি সরকারের টাকা শর্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যখন টাকা শর্ট হয়ে যাবে তখন আরবিআইয়ের কাছ থেকে যে ক্যাশটা নেবে সেটাই হচ্ছে ক্যাশটা নেবে, তার সাপেক্ষে আরবিআই যখন গভর্নমেন্টকে যে বিলটা থামাবে সেটাই হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট বিল। তাহলে ক্যাশ ম্যানেজমেন্ট বিলটা ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছিল আমাদের খুব রিসেন্ট, সেটা হচ্ছে May 12, 2010। দ্য পারপোজ অফ দ্য মেকানিজম ইজ টু এনেবল দ্য গভর্নমেন্ট টু মিট ইটস টেম্পোরারি ক্যাশ ফ্লো মিসম্যাচ, অর্থাৎ গভর্নমেন্টের খুব সার্টেন টাইমের জন্য যখন ক্যাশ হচ্ছে আমাদের মিসম্যাচ হয়ে যাবে তখনই হচ্ছে আমার এই বিলটা প্রয়োজন হয়। তারপর ক্যাশ ম্যানেজমেন্ট বিল হ্যাভ এ ম্যাচুরিটি অফ লেস দ্যান 90 ডেজ, অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্টের বিলটা কি হচ্ছে ম্যাচুরিটি আমার অবভিয়াসলি কি 90 দিনের থেকে কম হতে হবে। দ্য ক্যাশ ম্যানেজমেন্ট দ্য ক্যাশ ম্যানেজমেন্ট বিল হ্যাভ দ্য জেনেরিক ক্যারেক্টার টু ট্রেজার বিল অ্যাজ the CAMs are issued at a discount and redeemed at face value at maturity। মানে এই ক্যাশ ম্যানেজমেন্ট বিলটাও হচ্ছে আমার ট্রেজারি বিলের মতনই, অর্থাৎ এটা ফেস ভ্যালুতে পাওয়া যায়। অর্থাৎ আরবিআই সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিসকাউন্টে বেচবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যখন হচ্ছে টাকা রিটার্ন করবে আরবিআইকে তখন ওই ক্যাশ ম্যানেজমেন্ট বিলের ওপর যে অ্যামাউন্ট লেখা থাকবে ফেস ভ্যালুটা, সেই ফেস ভ্যালুতেই হচ্ছে আমাকে আরবিআইকে দিতে হবে। তারপরে হচ্ছে দ্য টেনার অফ ম্যাচুরিটি নোটিফাইড অ্যামাউন্ট, এই পয়েন্টটা, দ্য টেনার অফ ম্যাচুরিটি নোটিফাইড অ্যামাউন্ট অ্যান্ড ডেট অফ ইস্যু অফ দ্য ক্যাশ ম্যানেজমেন্ট বিল ডিপেন্ডস আপন দ্য টেম্পোরারি ক্যাশ রিকোয়ারমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের টাকার অ্যামাউন্ট হিসাবে এটা ডিসাইড হবে যে ম্যাচুরিটি পিরিয়ডটা কত দিনের হবে। অর্থাৎ বেশি টাকা যদি আমার লোন নেয় তাহলে সেক্ষেত্রে আমার ম্যাচুরিটি পিরিয়ডটা বেশি হবে, আর কম হলে কম হবে। দেন নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ক্যাশ ম্যানেজমেন্ট বিল আর এলিজিবল অ্যাজ এসএলআর সিকিউরিটি ইনভেস্ট ইন ক্যাশ ম্যানেজমেন্ট বিল ইজ অলসো রিকগনাইজড অ্যাজ অ্যান এলিজিবল ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই ব্যাঙ্ক ফর এসএলআর পারপোজ, অর্থাৎ গভর্নমেন্ট যখন আরবিআইয়ের কাছ থেকে লোনটা নেবে ক্যাশ ম্যানেজমেন্ট বিলের দ্বারা তখন গভর্নমেন্টকে সিকিউরিটি হিসাবে আরবিআইয়ের কাছে কিছু রাখতে হবে। সেই সিকিউরিটিটা অবভিয়াসলি কি এসএলআর ফরম্যাটে হতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি হতে পারে, সেটা হচ্ছে আমার গোল্ড হতে পারে, সেগুলোটা যে কোনো আরও অন্য কোনো সিকিউরিটি হতে পারে। তো সেটা হচ্ছে এসএলআর ফরম্যাটে আরবিআইয়ের কাছ থেকে জমা রেখে তারপরে হচ্ছে ক্যাশটাকে হচ্ছে নিতে হবে গভর্নমেন্টকে। তো আজকের পর্যন্ত এতটুকু। তো যে সমস্ত পাঠকরা এখনও হচ্ছে আমাদের এই পিডিএফগুলো ডাউনলোড করনি তার উদ্দেশ্যে বলছি, ডেসক্রিপশান বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, তারা এই পিডিএফগুলো ডাউনলোড করে বাড়িতে রিভাইজ দিতে পারো।